তো ব্যাপারটা কি হচ্ছে? আমারটা কি শোনা যাচ্ছে? আমার কথা? হ্যাঁ, বুঝতে কে পারছি কি বলছো? আঙ্কেল, আমি ঈশিতা বলছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? ঠিক বুঝতে পারছি না মানে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমারও এই রিলেটেড একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রশ্ন ধরুন। পরে 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 প্রশ্নের জন্য আমি সময় দেবো। প্রশ্নগুলো লিখে রাখো। আমার চেন অফ থট ভেঙে গেলে মুশকিল আছে। যা প্রশ্ন আছে উত্তর দেবো। এবার ব্যাপারটা হচ্ছে, এইটা যেগুলো ফিক্সড হয়ে গেল, এবং প্রাচীন কালেও সেটা হতো, যেটা এফিমেরিস দেখে আমাদের গণনা করা হতো। বাট মডার্ন টেকনোলজি এখন অনেক হাই। কারণ মডার্ন টেকনোলজিতে দেখো, যে ব্যারাকপুরে জন্মাচ্ছে বা যে সোনারপুরে জন্মাচ্ছে আর যে কলকাতায় জন্মাচ্ছে, স্লাইট ডিফারেন্স থাকলেও ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউডাল ডিফারেন্স থাকে, যেটা জিপিএস এর মাধ্যমে এখন আমরা অনেক বেশি স্পেসিফিক্যালি নিতে পারি। এবার যে জিনিসটা আমি আসছি, এটাতে দেবাশিসের প্রশ্নের উত্তর হয়ে যাবে। সেটা হচ্ছে, আগেকার দিনে প্রাচীন সময়, ইন ওল্ড ডেজ, যখন এইসব টেকনোলজি ছিল না, সফটওয়্যার ছিল না, লোকে হাতে গণনা করত, যার মধ্যে পিওর ম্যাথামেটিক্স রয়েছে। এবং ম্যাথামেটিক্সে স্ট্রং তাকে হতে হবে, তাহলেই সে প্রথম জিনিস হচ্ছে চার্টটা বানাতে পারবে, তারপরে বাকি কিছু। কিন্তু এখন যখন আমাদের কাছে টেকনোলজি রয়েছে, অ্যাপস রয়েছে, সফটওয়্যার রয়েছে, আমরা এই কমপ্লিকেশনের মধ্যে যাব না। আর সত্যি কথা বলতে, অনলাইনে এর গণনা শেখানো যায় না। অনলাইনে এর গণনাটা শেখানো যায় না। আমরা স্ট্রেট যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে সফটওয়্যার বা অ্যাপে ডিটেলস ফেলবো, যে চার্টটা বেরোবে, তারপরে আমি কি করব। কারণ আমি বলবো, অ্যাজ আ স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোলজি, আমি যে এইটা বললাম, কি জীবনে কোনোদিন শেখার শেষ হয় না। তোমরা পরবর্তী সময়ে ইন্টারেস্ট থাকলে ক্যালকুলেশন শিখবে, নিশ্চয়ই শিখবে। প্রচুর বই আছে, প্রচুর গাইডলাইন আছে, আমিও হেল্প করে দেবো। কিন্তু সেটা সামনাসামনি। অনলাইনে বোঝাতে পারবো না, অনলাইনে তোমরা বুঝবে না। আমরা যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে, আমার কাছে ডেট অফ বার্থ, টাইম, প্লেস রয়েছে। আমি অ্যাপে ফেলছি, আমার কাছে একটা অ্যাপ খুলে গেল, আমার সামনে একটা চার্ট খুলে গেল। নাও হোয়াট? আমি এবার কি করব? এবং একটা প্রধান জিনিস তোমাদের বলছি, আগেকার দিনে অনেকে অ্যাস্ট্রোলজি শিখে উঠতে পারতো না শুধুমাত্র এই গণনাটার জন্য। শিখে উঠতে পারতো না শুধুমাত্র এই গণনাটার জন্য। এবার গণনার মধ্যে যদি মেরিটস ডিমেরিটস ধরি, হ্যাঁ, গণনা করলে তোমার অনেক বেশি ক্লিয়ার হবে, গ্রহের অবস্থান, প্রতিষ্ঠান সবই ক্লিয়ার হবে। কিন্তু একটা হিউম্যান এররের চান্স থেকে যাচ্ছে। একটা জায়গায় ভুল হয়ে গেলে পুরো অঙ্ক ভুল হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তোমার কাছে কখনোই পার্টিকুলার স্পেসিফাইড পিন পয়েন্ট জায়গা তুমি করতে পারছো না। নিশ্চয়ই এটা ভালো করে আম, তিতাস বলতে পারবে। তিতাস যেহেতু শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স দার্জিলিং, সেখানে কালচার থেকে আরম্ভ করে, খাওয়া থেকে আরম্ভ করে, লোকের ভাষা থেকে আরম্ভ করে সবকিছু পাল্টে যাচ্ছে। আবার তিতাসের বাড়ি থেকে হয়তো 1-1.5 ঘন্টা ডিস্টেন্স ইসলামপুর, ওখানে গেলেও কিন্তু কালচার, ভাষা, লোকের চিন্তা ভাবনা পাল্টে যাচ্ছে। শিলিগুড়ি মধ্যখানে পড়ে গিয়ে একটা মেট্রোপলিটন
সর্ট অফ কালচার হয়ে গেছে, যেখান থেকে লোকে গ্যাংটকও যাচ্ছে, যেখান থেকে লোকে দার্জিলিংও যাচ্ছে, যেখান থেকে লোকে ভুটানও যাচ্ছে, নেপালও যাচ্ছে, আবার নর্থ ইস্টেও যাচ্ছে। এই যে অ্যাডভান্টেজ, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ, এইটা আমরা বেস করে টু মেক দ্য থিং ইজি, আমাদের ক্লাস এখান থেকে শুরু হবে। এবং এটাও একটা ব্যাপার, তুমি যদি 45 মিনিট তোমার ফুল কনসেন্ট্রেশন দিয়ে একটা ক্যালকুলেশন করতে সময় লাগাও, যেটা প্রেডিকশনে তুমি তখন ক্লান্ত বোধ করবে। তুমি একটা সফটওয়্যারে মেরে দিলে যে ক্যালকুলেশন বেরোবে, ওটা 100% কারেক্ট ক্যালকুলেশন বেরোচ্ছে। এখন এই জিনিসটার কনসেপ্ট বুঝতে হবে। সেটা হচ্ছে, আমার কাছে বিশাল একটা খাতা রয়েছে যেখানে অনেক যোগ বিয়োগ করতে হবে, আমি মুখেও করতে পারি, আবার ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি। আমার কাছে যখন টেকনোলজি রয়েছে, আমি কেন পুরোনো পন্থায় করব? পরে সময় বা হিউম্যান এরার হওয়ার সম্ভাবনা থাকবে। এত দূর ক্লিয়ার? প্লিজ রাইট ইফ ইট ইজ ক্লিয়ার। সি লেখো সবাই। এবার হচ্ছে অ্যাস্ট্রোলজির 3 রকম চার্ট হয়। এটা ক্যালকুলেশন বা স্টাইল বলা হয়। 3টে চার্টই এক, কিন্তু স্টাইল বলা হয়, যেটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তোমাকে। কি কি হয়? সাউথ ইন্ডিয়ান চার্ট, ইস্ট ইন্ডিয়ান চার্ট, আর নর্থ ইন্ডিয়ান চার্ট। সাউথ ইন্ডিয়ান চার্ট ফিক্সড হয়, ইস্ট ইন্ডিয়ান চার্টও ফিক্সড হয়। নর্থ ইন্ডিয়ান চার্টে ফার্স্ট হাউস শুধু লগ্নকে ধরা হয়। আমরা নর্থ ইন্ডিয়ান চার্ট নিয়েই শিখব। তার দুটো মেজর অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ 1, নর্থ ইন্ডিয়ান চার্টে তোমার না চোখের দেখাতে তুমি খুব ইজিলি বুঝে যাবে কোনটা 4th হাউস, কোনটা 6th হাউস, কোনটা 8th হাউস, কোনটা ত্রিকোণ, কোনটা সেন্ট্রাল হাউস, সব তুমি চোখের দেখাতে বুঝে যাবে। তোমাকে আলাদা করে গুনে গুনে দেখতে হবে না। আমরা মোদ্দা কথা ফাঁকিবাজি স্টাইলে অ্যাস্ট্রোলজি শিখব, ঠিক আছে? যাতে আমরা সবাই শিখতে পারি। এইবার প্রথম জিনিস হচ্ছে, অ্যাস্ট্রোলজি মানে 9টা গ্রহ। গ্রহগুলো কি কি? খুব সিম্পল। কে বলবে? আচ্ছা, বিজেতা বলো। সপ্তাহের নাম বলো, সপ্তাহের প্রত্যেকটা দিন বলো। রবি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এটাই হচ্ছে 7খানা গ্রহের নাম: রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আর দুটো ছায়া গ্রহ, রাহু আর কেতু। 9টা গ্রহ রাহু। হয়ে গেল। আর এই সিঙ্ক্রোনাইজেশনেই থাকে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। এই সিঙ্ক্রোনাইজেশনেই থাকে। ক্লিয়ার? আরে বাবা লেখো, সি লেখো। বিকাশের মুখ দেখে মনে হচ্ছে ক্লিয়ার নয়। সি লেখ বাবা। গুড।
একটু আমাকে একটু বুস্ট আপ করতে হবে, তো নাহলে কি করে হবে? আমি তো ঝিরিয়ে পড়বো। তাহলে 9টা গ্রহ ক্লিয়ার। আচ্ছা, এই 9টা গ্রহ কারা সেটা বুঝতে হবে। আমি কি অত বড় হনু হয়েছি কি বৃহস্পতির আর কোনো কাজ নেই, শনির আর কোনো কাজ নেই, আমার পেছনে হাত পা ধুয়ে পড়ে গেছে, দেখি কত দূর তোকে আমি টেনে নামাতে পারি? না। এই 9টা গ্রহ অ্যাকচুয়ালি আমাদের ভেতরে 9 রকম এনার্জি। ঠিক আছে? এই 9টা গ্রহ অ্যাকচুয়ালি আমাদের ভেতরে 9 রকম এনার্জি। এইটা নিউমোরোলজিক্যালি যদি আমরা ধরি, 1 ইজ ইকুয়াল টু সান, 2 ইজ ইকুয়াল টু মুন, 3, এটা নিউমোরোলজিক্যালি কিন্তু 1, সানকে 1 ধরা হয়, মুনকে 2 ধরা হয়, আমি নতুন কিছু শেখাচ্ছি না। জুপিটারকে 3 ধরা হয়, রাহু বা ইউরেনাসকে 4 ধরা হয়, মার্কারিকে 5 ধরা হয়, 5, ভেনাস অর্থাৎ শুক্রকে 6 ধরা হয়, কেতুকে 7 ধরা হয়, শনিকে 8 ধরা হয়, আর মঙ্গলকে 9 ধরা হয়। ক্লিয়ার? 1 সূর্যকে ধরা হয়, 2 চাঁদকে ধরা হয়, 3 বৃহস্পতিকে ধরা হয়, 4 রাহুকে ধরা হয়, 5 বুধকে ধরা হয়, 6 শুক্রকে ধরা হয়, 7 কেতুকে ধরা হয়, 8 শনিকে ধরা হয়, 9 মঙ্গলকে ধরা হয়। ক্লিয়ার? ইশিতা ক্লিয়ার? গুড। সবাই ক্লিয়ার? ভেরি গুড। এই 9টা অ্যাকচুয়ালি 9টা এনার্জি আমার মধ্যে। বুঝতে পেরেছো? যে এনার্জিতেই টান পড়ছে সেই এনার্জি আমাকে অসুবিধায় ফেলছে, আর যে এনার্জি আমার সঙ্গে কম্পার্টেবল, আমাকে ভালো করছে, সেই এনার্জি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে মোদ্দা কথা। এবার ব্যাপারটা হচ্ছে, এক, যেটা সূর্য ধরা হয়, সূর্য আমাদের কি? সূর্য হচ্ছে আমাদের আত্মা। আমাদের এই, তুমি আমাকে দেখছো, এইটা তো ভাড়ার শরীর, 70 বছর 80 বছর যা বাঁচবো এটাকে নিয়ে এসছি, দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমার আত্মা, আমাদের শাস্ত্র বলছে আত্মা অনন্ত। আত্মা একটা জন্ম থেকে আরেকটা জন্ম থেকে আরেকটা জন্ম থেকে আরেকটা জন্মে যায়। এই জন্যে, যেটাকে তুমি শব্দটা বারবার শুনবে, প্রারব্ধ কর্ম, আমি আগের জন্মে কি করে এসেছি তার এফেক্টস এই জন্মে ন্যাচারালি ব্যালেন্স তোমাকে নিয়ে আসতে হচ্ছে। তুমি দেখবে একটা মিউজিক্যাল কনসার্টে একটা বাচ্চা 2 বছর বয়স দারুণ তবলা বাজাচ্ছে, আরে শিখলো কবে? তালিম নিল কার কাছে? আরে ছোট বাচ্চা জন্ম থেকেই ভালো গান গায়, একটা ছোট বাচ্চা জন্ম থেকেই ভালো আঁকে, একটা ছোট বাচ্চা জন্ম থেকেই ভালো স্পিকার, একটা ছোট বাচ্চা জন্ম থেকেই ভালো ক্রিকেট খেলে। তার মানে নিয়ে এসছে, তারপরে ওটা ইমপ্রুভ বা ডেভেলপ করেছে, নিয়ে এসছে, তার মানে তারপরে ওটা ইমপ্রুভ বা ডেভেলপ করেছে। তো ব্যালেন্স যেমন ভালো গুণও এসছে, কিছু কিছু খারাপ গুণও এসছে, ঠিক না? কিছু কিছু খারাপ গুণ এসছে, যেগুলো তুমি আনসেটেল করে এসছো, সেগুলো এই জন্মে তোমাকে সেটেল করতে হবে, না করলে আবার সামনের জন্মে সেটেল করতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে, গ্রহ তোমাকে শুধু ওইটাই দেখায়, গ্রহ তোমাকে ওইটাই দেখায়। ধরা যাক একজন জন্ম থেকে, আরে শোনা,
কাঁড়া চামচ নিয়ে জন্মালো, মরা পর্যন্ত ভোগ করে গেল, তার মানে আইটেমটা ছুটিতে এসছে, খুব ভালো কাজ করে এসছে আগের জন্য, ছুটিতে এসছে, শুধু খেলে গেল, ভোগ করে গেল, কোনো চিন্তা করলো না, কোনো চিন্তা হলো না, সবকিছু ভালো হলো। আবার আরেকটা যদি ইনসিডেন্ট দেখো, কেন ভাগ্যে যেন স্ত্রী ঘষে দিয়েছে, যাই করছে ধসে যাচ্ছে, রাখতে পারছে না, এগোতে পারছে না, তার মানে তার গ্রহ তো তাই বলছে, তার মানে তাকে এইটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, অ্যাজ আ স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোলজি, আমরা এখানে ইন্ডিভিজুয়ালি যতজন আছি, আমরা প্রত্যেকে একটা জিগস পাজল নিয়ে বসে আছি। ঈশিতার হয়তো 200 পিসের জিগস পাজল, সুস্মিতার হয়তো 50 পিসের, বিশাখার হয়তো 10 পিসের, দেবলিনার হয়তো 4 পিসের, তিতাসের হয়তো 1000 পিসের। মানে আমি জাস্ট বলছি, মানে ওরম ধরো না। আমাদের একটাই দায়িত্ব, সেটা হচ্ছে আমাকে পাজলটা সাজাতে হবে এই জন্য। কারো তাড়াতাড়ি সেরে যাচ্ছে, কারো সময় লাগছে, কিন্তু সাজবে প্রত্যেকটা পাজল যদি কি থাকে, কি থাকে, যদি ধৈর্য থাকে। আজকের পর থেকে কুসংস্কারকে তোমাদের জীবন থেকে ছেঁটে ফেলতে হবে। কারণ একটা জিনিস, বিং স্টুডেন্ট অফ অ্যাস্ট্রোলজি, তোমাদের জানতে হবে, শিখতে হবে, সেটা হচ্ছে, ভাই আমার 80% হচ্ছে হার্ড ওয়ার্ক, 10% বেস্ট টাইম, যেটা বললাম, ওই সময়টাতে জন্মেছো, ওইখানে জন্মেছো, ওই ডেটে জন্মেছো, তোমরা এ বাবা, এ মা, এ সন্তান, এগুলো ডেস্টাইন, তুমি পাল্টাতে পারবে না, তোমার হাতে নয়। এবং 10% হচ্ছে লাভ। তো আমাকে যেটা করতে হবে, আমি যদি কঠিন পরিশ্রম করতে পারি, তাহলে আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব যা জীবন আছে সেটাকে সাজিয়ে ফেলতে পারি, এটা গ্যারান্টি। কিছু জিনিস লেখা আছে, কিছু জিনিস স্ট্যাম্প মারা আছে, আবার অনেকগুলো পাতা খালি আছে, সেই খালি পাতায় তুমি যা লিখবে সেটাই আলটিমেটলি ধরা হবে। ক্লিয়ার? অ্যাস্ট্রোলজি শুধু 9টা গ্রহ নয়, 12টা রাশিও আছে। 12টা রাশি কোথা থেকে শুরু? মেষ থেকে শুরু। কি কি রাশি? মেষ, বৃষভ, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। 12টা রাশি। 12টা রাশির সিঙ্ক্রোনাইজেশন তোমরা সাপ্তাহিক যদি দেখো, হয় না সাপ্তাহিক রাশিফল, পরপর ওইভাবেই থাকে, মেষ থেকে শুরু থাকে, মিনে গিয়ে শেষ থাকে। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? মেষ থেকে শুরু হয়, মিনে গিয়ে শেষ হয়। 12টা রাশির সঙ্গে আমাদের হিন্দু ক্যালেন্ডারে 12খানা মাস আছে, তাই তো?
আমাদের পয়লা বৈশাখ কোন মাসটাকে ধরা হয় তিতাস? দাদা পয়লা বৈশাখ বৈশাখ, এপ্রিল এপ্রিল। বাংলায় বৈশাখ বৈশাখ। বৈশাখ। তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, অশ্বিন, কার্তিক, মাঘ, সরি, কার্তিক, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র, তাই তো? অগ্রহায়ণ মিস হয়েছে দাদা। হুম। অঘ্রাণ একটা আছে মাঝে, কার্তিক অঘ্রাণ। কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন আর চৈত্র। কি হয় এবার একটু মন দিয়ে শোন। বৈশাখ মাস কেন বৈশাখ মাস? কারণ বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে থাকে, ঠিক আছে? জ্যৈষ্ঠ মাসে সূর্য কোন রাশি হবে? বৃষ রাশি। বৃষ রাশিতে থাকে। আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে থাকে। এটাকে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে থাকে। শ্রাবণ মাসে সূর্য কর্কট রাশিতে থাকে। এই এখন ভাদ্র চলছে, ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে সূর্য সিংহ রাশিতে থাকে। দিস ইজ আ ফ্যাক্ট, একদম খুব সিম্পলি বলছি আমি। ভাদ্রর পরে আশ্বিন, তাই তো? সূর্য কন্যা রাশিতে থাকে। আশ্বিনের পর কার্তিক, সূর্য তুলা রাশিতে থাকে। এইরকম বৈশাখ যদি মেষ হয়, বৈশাখ যদি মেষ হয়, সূর্য থাকে, তাহলে 12টা মাস হিসাব মতন 12টা রাশিতে সূর্য থাকছে। ক্লিয়ার? ক্লিয়ার? খুব সিম্পলি ভাবে বলছি। বৈশাখ মাসে, বৈশাখ মাস এই কারণে, কারণ সূর্য মেষ রাশিতে থাকে। 12টা মাস, 12টা রাশি যদি ধরো, পুরো এক সার্কেল মেরে দেবে। এইবার তোমরা নিশ্চয়ই শুনেছো একটা কথা, লগ্ন। সবাই শুনেছো লগ্ন? লগ্ন হচ্ছে, লগ্ন যখন সূর্য, আমি মেষ রাশি দিয়েই বোঝাচ্ছি, তারপরে বুঝতে না পারলে তোমরা বলো। খুব মন দিয়ে শোনো এটা, এটা একবার ক্লিয়ার হয়ে গেলে এবার হু হু করে এগোবে। বৈশাখ মাসে মেষ রাশিতে সূর্য থাকে। সানরাইজ যখন হচ্ছে, সানরাইজ যখন হচ্ছে, সানরাইজ থেকে মোটামুটি 2 ঘন্টা লগ্ন মেষ রাশিতে থাকে। পরের 2 ঘন্টা, মানে ধরো 6টায় সানরাইজ হয়েছে, 6টা থেকে 8টা লগ্ন, লগ্ন মানে হচ্ছে একটা ধরো পয়েন্ট, মেষ রাশিতে থাকে। পরের 2 ঘন্টা, মানে 6টা থেকে 8টা হয়ে গেল প্রথম ঘন্টা, আর 8টা থেকে 10টা লগ্নটা শিফট করে যায় পরের রাশিতে। 2 ঘন্টার পরে আবার শিফট করে যায় পরের রাশি। এরম করে লগ্ন ঘুরতে থাকে।
তাই 12টা রাশি 2 ঘন্টা করে যদি লগ্ন ঘোরে আমাদের কত হচ্ছে? 24 ঘন্টা। এটাই হচ্ছে লগ্ন। লগ্ন 2 ঘন্টা করে যে ঘরে সূর্য থাকবে, যে মাসে যে ঘরে সূর্য থাকবে, মোদ্দা কথা হচ্ছে এই, লগ্ন সানরাইজ থেকে শুরু হবে ওই মাস ওই ঘর থেকে, তারপর 2 ঘন্টা করে সরবে। এটাই যদি জ্যৈষ্ঠ মাস ধরা হয়, মানে যেটা তোমার পরের মাসটা, তাহলে কি হবে? সানরাইজ যখন হবে লগ্ন অলওয়েজ থাকবে বৃষ রাশিতে, তারপর 2 ঘন্টার পর 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 শিফট হবে। ঠিক আছে? এইটা তুমি যখনই অ্যাপে দিচ্ছ বা সফটওয়্যারে দিচ্ছ, ফার্স্ট হাউস হিসাবে লগ্নকে দেখানো হয়। লগ্নর কনসেপ্টটাই হচ্ছে, মানে তুমি দেখলেই বুঝতে পারবে লগ্ন। মনে করো কেউ একজন এপ্রিল মাসে জন্মেছে, তার দেখছো বৃষ লগ্ন, তার মানে খুব ইজিলি ধরে নিতে পারবে না কি তার মানে যে জন্মেছে 8টা থেকে 10টার ভেতরে জন্মেছে। দেখা যাচ্ছে মেষ লগ্ন, তার মানে হচ্ছে সে সানরাইজ থেকে প্রথম 2 ঘন্টার মধ্যেই জন্মেছে। যে সানরাইজের আগে জন্মেছে সে তো ন্যাচারালি মীন লগ্ন হবে, কারণ পুরো ঘুরছে। এবং আমাদের বৈদিক মতে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের বৈদিক মতে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, সানরাইজ থেকে সানরাইজ একদিন ধরা হয়, সানরাইজ থেকে সানরাইজ একদিন ধরা হয়। মনে করো কেউ 1 জানুয়ারি জন্মেছে রাত্রি 2টোর সময়, কিন্তু বৈদিক মতে সে আগের দিনই জন্মেছে, মানে তখনও 31 শেষ হয়নি। এইটা ইংলিশের সঙ্গে বৈদিকের একটু কনফিউশন হয়ে যায়, তাই জন্য আমি এই জায়গাটাকে ক্লিয়ার করলাম। এবার এই লগ্ন বলো, এই বলো, যেমন যেমন প্র্যাকটিস করবে বা ক্লাস এগোবে, তোমাদের কাছে একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে, এমন কিছু কমপ্লিকেটেড ব্যাপার না। এবার তোমরা শুনে থাকবে রাশি। রাশি হচ্ছে যে চন্দ্র রাশি, চাঁদ যে রাশিতে রয়েছে সেটাই তোমার রাশি। চাঁদ 12টার মধ্যে যে কোনো একটা রাশিতে থাকতে পারে, সেটাই তোমার রাশি। লগ্ন আর রাশি এই দুটো নিয়েই আমাদের খেলতে হবে, তাই এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। চাঁদ যে রাশিতেই থাকবে সেটাই আমার রাশি। আপনার আপনার রাশি কি? আমার চাঁদ যদি মকরে থাকে মকর রাশি। আপনার রাশি কি? আমার চাঁদ যদি ধনুতে থাকে ধনু রাশি। আপনার রাশি কি? আপনার চাঁদ যদি বৃশ্চিকে থাকে বৃশ্চিক রাশি। আপনার লগ্ন কি? আমার লগ্ন যদি বৃষতে থাকে বৃষ লগ্ন। আপনার লগ্ন কি? আমার যদি লগ্ন কন্যায় থাকে কন্যা লগ্ন। সিম্পল। স্যার লগ্ন হচ্ছে আমার বুদ্ধি কিরম কাজ করবে, আর রাশি হচ্ছে আমার মন কিরম কাজ করবে। বুঝতে স্যার পারছি? লগ্নটা তো সূর্য যেখানে থাকে না, সূর্য যেই ঘরে থাকবে সেটাই লগ্ন। সূর্য এই যে সূর্য যে ঘরে থাকবে সেটা লগ্ন না। আচ্ছা, সূর্য যে ঘরে থাকবে সেখান থেকে লগ্ন শুরু হবে। ফার্স্ট হুম, 2 আওয়ার্স ও আচ্ছা, ফ্রম সানরাইজ ওইটা লগ্ন হবে, তারপর 2 ঘন্টা পর পর সরতে থাকবে। ওটাও একটা গ্রহ টাইপের ধরে নাও, কিন্তু ওটা 2 ঘন্টা অন্তর অন্তর সরে যাবে। আচ্ছা, ঠিক, ঠিক আছে? ক্লিয়ার বাবা? ক্লিয়ার। এটা হচ্ছে রাশি।
এইবার আমার তো 9টা গ্রহ, সেই 9টা গ্রহ 12টা রাশির মধ্যে তো আর ধরবে না, ধরবে কি? তো এইটার কনসেপ্ট শোনো, যখনই অ্যাস্ট্রোলজি শিখবে বা অ্যাপ্লিকেশন করবে, দ্য মেন থিং ইজ দ্য মেন থিং ইজ সবসময় সাধারণ মানুষের মতন চিন্তা করবে। গ্রহ নক্ষত্রগুলো, রাশিগুলো বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে সাধারণভাবে, মানে তোমার আশেপাশে যারা আছে তাদের মতন চিন্তা করো। এইবার লগ্ন মানে তুমি, 12টা রাশি হচ্ছে, এরকম ধরতে পারো তোমার 12 জায়গায় জমি আছে, 12 জায়গায় জমি আছে। একটা কলকাতায় আছে, একটা শিলিগুড়িতে আছে, একটা ত্রিপুরায় আছে, ওই আগরতলায় আছে, একটা গুয়াহাটিতে আছে, একটা পুরীতে আছে, এরকম করে 12টা জায়গায় তোমার 12টা জমি আছে। ঠিক আছে? এবার 12খানা জমিরই তো মালিক তুমি, তাই তো? 12টা জমিরই মালিক তুমি। তো 12টা জমির ভালো মন্দ তোমাকে দেখতে হবে। কোন জমিটা তুমি রেন্ট দিয়ে রেখেছো, ভালো টাকা আসছে। কোন জমিতে তুমি রেন্ট দিয়েছো, ভাড়াটে পয়সা দিচ্ছে না। কোন জমি হয়তো বেদখল হয়ে যাচ্ছে। কোন জমি হয়তো তোমার কাছে বড় অফার আসছে কি এখানে আমরা মাল্টি স্টোরেট বানাবো, আপনি কত কোটি টাকা নেবেন বলুন। 12টা জমি তোমার। এবার যেহেতু তুমি একা লোক, তোমার একার পক্ষে তো 12টা লোক, 12টা জমি সবসময় দেখা সম্ভব না। তুমি ঠিক করলে, তুমি ঠিক করলে আমি 9জনকে রিক্রুট করব আমার এই 12টা জমিকে দেখার জন্য। ক্লিয়ার? তুমি ঠিক করলে আমি 9জনকে রিক্রুট করব আমার এই 12টা জমি দেখার জন্য। এবার 9জন তো 9 রকমের হবে, ন্যাচারাল। কেউ সৎ হবে, কেউ ভালো হবে, কেউ চোর হবে, কেউ ফাঁকিবাজ হবে, কেউ প্রচন্ড পরিশ্রমী হবে, কেউ তোমার কথায় উঠবে বসবে, কেউ তোমার বিরুদ্ধে বিপ্লব করবে। সেইভাবেই 9টা গ্রহ তোমার চার্টে অ্যাকশন রিয়াকশন দেয়, কারণ তুমি তাদের তোমার 12খানা জমিকে দেখভাল করতে দিয়েছো। কেউ একদিকে বিপ্লব করছে, কেউ একদিকে তোমায় মালা পরাচ্ছে, কেউ একদিক থেকে তোমার টাকা, স্যার আপনার হয়েছে, ম্যাডাম আপনার হয়েছে, এই নিন টাকাটা নিন। কেউ তোমার টাকাই মেরে দিচ্ছে, যেমন হয়, যেমন হয়। কেউ দখল হয়ে গেল, তুমি বললে "আরে, তুই আমাকে জানালি না দখল হয়ে যাচ্ছে"। তুমি তারপরে দেখলে এই ইনভলভ আছে, আসল শয়তান ওইটা। এরকম 9জনকে তুমি রিক্রুট করেছো, এবং এই 9জন তোমার জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। কেউ ভালো না, কেউ খারাপ না, এটা মাথায় রাখবে। কেউ গ্রহ ভালো না, কোনো গ্রহ খারাপ না, কেউ সাদা নয়, কেউ কালো নয়, সব কটা গ্রে। কে কখন স্লিপ খাবে ইউ ডোন্ট নো, ঠিক না? আর সুস্মিতা বলল আমি ভীষণ স্যার, সাংঘাতিক অনেস্ট মানুষ। আচ্ছা, কেন গো তুমি এত অনেস্ট, কি কি করে বুঝলে? তুমি নিজেকেই সার্টিফিকেট দিচ্ছ। জানেন না স্যার, আমি সেদিনকে উবেরে উঠেছি, দেখি 5 লাখ টাকা পড়ে আছে, আমি সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে জমা দিয়েছি। আচ্ছা, দ্যাটস গুড, আমার কাগজে নাম বেরিয়েছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু 5 লাখের জায়গায় যদি 5 কোটি থাকতো, যতক্ষণ না 5 কোটি পেয়ে সুস্মিতা জমা দিচ্ছে, ও 5 লাখ টাকা পর্যন্ত আমি অনেস্ট ধরে নিতে পারি। কিন্তু আমাকে সবসময় ডাউট করতে হবে, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি।
আমাকে সবসময় ডাউট করে দিই, ও 5 লাখ টাকা পর্যন্ত আমাকে প্রমাণ দেখিয়েছে, তার মানে 5 লাখ টাকা পর্যন্ত অনেস্ট। কিন্তু আই ডোন্ট নো, সুস্মিতাও জানে না 5 কোটি টাকা পেলে কি। ক্লিয়ার? বোঝাতে পারছি তো আমি? তোমরা বুঝছো তো? এইবার এ তো গেল ব্যাপার। তো আমাকে সেইভাবে ডিপ্লোম্যাটিক্যালি আমাকে চলতে হবে, সো দ্যাট আই ক্যান কন্ট্রোল এভরিবডি। আমার কন্ট্রোল যত ভালো থাকবে চাকর বাকরদের, তত আমি ভালো থাকবো। চাকর বাকর মাথায় উঠে গেলে আমি ভালো থাকবো? সব কটা জানবে। আচ্ছা, কাদের কাদের বাড়িতে এই রাজমিস্ত্রি আর ইট সিমেন্টের মিস্ত্রির কাজের অভিজ্ঞতা আছে? বলে এক ঢোকার সময়, বেরোয় যখন, মানে লিটারালি ধাক্কা মেরে বার করতে হয়। তো প্রত্যেকটা গ্রহকে ওরকমই শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী বা ফেলুদার মতন দেখতে হবে। তুমি আমাকে চকচকে দেখাচ্ছ মানে আমি চকচকে ধরবো তা নয় কিন্তু। ক্লিয়ার? আমি সব সময় আমার কাজ হচ্ছে সন্দেহ করা। তুমি যতই সাধু সেজে আমার সামনে বসে থাকো, এবার আমি বিচার করব। আই হ্যাভ দ্যাট টেকনিক। তোকে তো লাগছে সাধু, কিন্তু তুই কি আসলে সাধু? এই টেস্ট গুলো দে। তোমার এই টেস্টে দেখলাম 10টার মধ্যে 8টায় ফেল করলি, মানে তুই দেখছিস তুই সাধু দেখাচ্ছিস, কিন্তু তুই আসলে সাধু নয়। আবার সবাই একজনের নামে কমপ্লেন করছে, বউ গন্ডগোলের লোক, গন্ডগোল। সে দেখা যাচ্ছে 8-এর মধ্যে 9টাতে পাস করে যাচ্ছে, মানে তাকে দেখতে লাগছে গন্ডগোলে, টেনা মেকা কুরকুরে টাইপের, কিন্তু লোক ভালো, মানে সে কিন্তু আসলে হেল্প করছে তোমাকে। ক্লিয়ার? তো আমাদের সবসময় কি হতে হবে, ডিটেকটিভের মতন। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে ডিটেকটিভ। চার্ট হচ্ছে গুগল ম্যাপ। চার্ট ইজ নট দ্য টেরিটরি। তোমাকে দেখাচ্ছে রাস্তাটা জ্যাম, তোমাকে তো গিয়ে দেখতে হবে। আমি এখন একটা গুগলে সার্চ করি, মানে গুগল ম্যাপে ক্যালকাটা টু দিল্লি ডিস্টেন্স, ও দেখিয়ে দেবে আপনার 28 ঘন্টা ড্রাইভিং আছে এখান থেকে এতটা অব্দি। কিন্তু আমি কি 28 ঘন্টা কন্টিনিউয়াসলি ড্রাইভ করে দিল্লি পৌঁছে যেতে পারবো? বা চার্ট, মানে গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে সেইভাবেই আমি চলে যাব? না। বেরোলাম, ডানকুনিতে জ্যাম, ওখানে গেল 4 ঘন্টা। তারপর পেলাম, দেখা গেল দুর্গাপুরের পরে রাস্তায় কাজ হচ্ছে, 2 ঘন্টা গেল। তারপরে আমি দেখলাম কি সন্ধ্যাবেলা আমার তখন ঘুম পাচ্ছে, আমি আর গাড়ি চালাতে পারছি না, দিনটাই গেল, একটা হোটেলে ঢুকে গেল। তার মানে কি, প্র্যাকটিক্যাল আর থিওরির মধ্যে সামঞ্জস্য নেই। যে বিভূতিভূষণের গল্প তোমরা অনেকে হয়তো পড়ে থাকবে, উনি প্র্যাকটিক্যালি ঘুরতেন বিভিন্ন জায়গায়, তাই জন্য গল্পের মধ্যে অত রসবোধ থাকতো। সেটাই যদি তুমি মানে ওই ভ্রমণের বই খুলে লেখো, সেই জায়গাটা ভিজিটই করোনি, তার মানে তোমার গল্পের মধ্যে সেই এসেন্স থাকবে না, থিওরি থাকবে শুধু। তাই তোমাকে সেরকম অ্যাঙ্গেল করে চিন্তা করতে হবে এবং ধরতে হবে। আমার অ্যাপ্রোচটা, আমি সবসময় যাকে দেখবো সন্দেহ করবো। যাকে দেখবো সন্দেহ করবো মানে যে কোনো চার্টকে সন্দেহ করবো, এবং আমি সেই পারসেপশন নিয়েই এগোবো, সেই পারসেপশন নিয়েই এগোবো। ক্লিয়ার? এইবার আমার মজার কথা শোনো। গুড টাইমস আর ব্যাড টাইমস বলে কিছু হয় না। এই কি বলছেন স্যার, 1000 টাকা খরচা করে ফেললাম গুড টাইমস ব্যাড টাইমস করতে গিয়ে, আপনি বলছেন গুড টাইমস ব্যাড টাইমস বলে কিছু হয় না? না,
কি হয়? ক্ল্যারিটি আর কনফিউশন। আজকে আমি ঝকঝকে দেখছি, আমার ক্ল্যারিটি আছে, আমি রাস্তাঘাট সব পরিষ্কার দেখতে পাচ্ছি। কনফিউশন মানে কি? আমি কি পাল্টে গেছি? না, আমার চশমায় ধরো তেল লেগে গেছে বা মোবিল লেগে গেছে, যতই ঘষছি না কেন চশমার ভিশন ক্লিয়ার হচ্ছে না। তার মানে কি আমার চোখ খারাপ? না। চশমা খারাপ? না। কি করতে হবে ভাই? একটা 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু আর একটু জল জোগাড় করতে হবে, ধুয়ে দিলে পরিষ্কার। এটাই মাথায় আসবে না। তখন আমি দৌড়চ্ছি ডাক্তারের কাছে, স্যার দেখুন তো ছানি পড়ে গেল কিনা, গ্লুকোমিয়া হলো কিনা। দৌড়চ্ছি এই কাটে সেই কাটে, কি চশমাটা মনে হচ্ছে পাওয়ার গন্ডগোল হচ্ছে। কিন্তু সিম্পল জিনিসটাই মাথায় আসছে না, কি? জল আর সাবান মারো। ক্লিয়ার? এইবার তাহলে আমাদের এফেক্ট হচ্ছে কিভাবে? এটা একটা বড় প্রশ্ন, তাই তো? সব থেকে মেন জিনিস জানবে, এটা আমাদের প্রত্যেকেরই দেখা। দেখো আমি খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলি, এমন কোনো এক্সাম্পল নাই যেটা তোমরা জানো না, দেখোনি। এমন অনেক বয়স্ক মানুষ আছে ভীষণ জোভিয়াল টাইপের, হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে খুলে যাচ্ছে, মিশে থাকছে, নাচছে, ডান্স করছে, লুকিয়ে লুকিয়ে এটা করছে ওটা করছে। এরকম লোক আছে। আবার ওরই হয়তো বন্ধু, সেম বয়সী, সে ঘর থেকে বেরোচ্ছে না, তো সারাক্ষণ খিটখিটে হয়ে গেছে, বদমেজাজি হয়ে গেছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় জানো? যে ভদ্রলোক প্রচুর আনন্দ করে থাকছেন এবং প্রচুর ফুর্তি আহ্লাদ করছেন, বেসিক্যালি উনি চেঞ্জকে অ্যাডাপ্ট করতে পারছেন। আমি এটা পার্টিকুলারলি বয়স্ক মানুষদের মধ্যে দেখেছি, যেহেতু আমি এই প্রফেশনে আছি। মোবাইল নিয়ে এমন এক একজন আছে ভীষণ টেক সেভি, ভীষণ মানে ভীষণ টেক সেভি। আবার এক একজন বলে আমি করতেই পারি, মানে উনি অ্যাডাপ্ট করেছেন, শিখেছেন। একজন শেখেনি, একজন চেঞ্জ হয়েছে, একজন চেঞ্জ হয়নি। মানে আমাদের যদি সমস্যা, ধরো আমাদের পার্সোনালি যার যা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আওয়ার রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আমরা নিজেদের পাল্টাতে পারছি কোথাও না কোথাও, কোনো না কোনো ভাবে। আমাদের নেচার কি বলছে? দেখো, জন্মানোর পরের মুহূর্ত থেকে তোমার কিন্তু ট্রানজিট হচ্ছে, গ্রহ নক্ষত্র পাল্টাচ্ছে, সবকিছু হচ্ছে, হচ্ছে তো, দিন হচ্ছে রাত হচ্ছে। তাহলে ব্রহ্মাণ্ড পাল্টাচ্ছে, তুমি এক কি করে থাকবে তুমি যদি না পাল্টো? কিরম হয়? এটা তোমরা শুনে থাকবে দশা অন্তর্দশা। হোয়াট ইজ দশা অন্তর্দশা? দশা অন্তর্দশা মানে হচ্ছে আমার মনের দশা অন্তর্দশা। একদিন তুমি সকাল থেকে দারুণ ফুর্তিতে রয়েছো, তোমার হঠাৎ একটা অফার এলো, 2 দিন 3 দিন ছুটি আছে, ভাই মন্দারমণি যাবি, চল। মন ভালো তো সব ভালো। একদিন হেভি ডাউন, প্রচুর ডাউন সিনড্রোম, ভালো লাগছে না, সারাক্ষণ কাঁদতে ইচ্ছা করছে, অফারটা এলো, মন্দারমণি যাবি। ভাল লাগে না। কি হবে? মনের দশা। মন ভালো নেই, কিছু ভালো নেই। মন ভালো, এভরিথিং ভালো, বাম্পার চলছে। এই যে গ্রহ নক্ষত্র চেঞ্জ হচ্ছে, এটা এফেক্ট করছে তো। তাহলে আমি এত বড় হনু হয়ে গেলাম, শনি এসে আমাকে এফেক্ট করছে?
আরে না, তোমাকে মনে করানো হচ্ছে তুমি হনু, তুমি হনু নয়। সময় কোথায় আছে? আজকে তোমার অস্তিত্ব এইটুকানি, এই ব্রহ্মাণ্ডের সময় আছে সবকিছু ছেড়ে তোমাকে নিয়ে পড়ে থাকবে। আর তুমি তো তাহলে নিজে ভগবান হয়ে যাবে রে ভাই। ঠিক বলছি না ভুল বলছি? নিজে তো ভগবান হয়ে যাবে যদি একটা ব্রহ্মাণ্ডের একটা সেলেস্টিয়াল বডি তোমার পেছনে পড়ে আছে। না, তুমি যখন জন্মেছো না, তোমার যেটা চার্ট হয়েছে, সে তুমি জানো বা না জানো, ওই চার্টে কিছু প্লাস পয়েন্ট হয়েছে, কিছু মাইনাস পয়েন্ট হয়েছে। এইবার যখনই ট্রানজিট হচ্ছে, ট্রানজিট হচ্ছে, আজকে আমি জোরে ফু দিচ্ছি, আমার উল্টো দিকে ধরো তিতাস বসে আছে, ও তো হাওয়া পাবে। একটা গ্রহকে আমরা ভুলে যাচ্ছি, যার উপরেই আমরা রয়েছি, পৃথিবী, তাই না? তো পৃথিবীতে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। ট্রানজিট এফেক্ট ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে, ইনডাইরেক্টলি তোমার সাথে হচ্ছে। খুব সিম্পল এক্সাম্পল, তোমরা যে যার ঘরে বসে আছো, একটা সুন্দর ধূপ জ্বালাও, সুন্দর গন্ধ পাবে। এসি চালাও, ঠান্ডা পাবে। এবার ধরে নাও একটা ইঁদুর মরে পড়ে আছে, পচা গন্ধ বেরোচ্ছে, তুমি কি সুগন্ধ পাবে? ছেড়ে দে, আমার কেঁদে বাঁচিনি, ইঁদুর খুঁজি, পরে ক্লাস করবো। সেম থিং ইজ হ্যাপেন ম্যাগনেটিক ফিল্ডে। ম্যাগনেটিক ফিল্ডে তুমি যখন এফেক্ট করছো, যখন এফেক্ট হচ্ছে, তোমার উপরে এফেক্ট হচ্ছে। যদি পজিটিভ এফেক্ট আসছে, তুমি পজিটিভ ফিল করছো, নেগেটিভ এফেক্ট আসছে, নেগেটিভ ফিল করছো। তো আমরা কি শিখলাম? আমরা 9টা গ্রহের নাম শিখলাম, 12টা রাশি শিখলাম, 12টা মাস শিখলাম, এবং লগ্ন শিখলাম, রাশি শিখলাম, তাই তো? এইবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তুমি সেন্টারে থেকে তোমার চারদিকে সব গ্রহরা সার্কেল মারছে। কি বলছেন আপনি? সব গ্রহরা কি করে সার্কেল মারে? সূর্য তো ফিক্সড আছে। আরে তুমি তো পৃথিবীর ওপরে রয়েছো, তোমার পাশ পৃথিবী তো সার্কেল মারছে। যখন ঘুরছে, এটা কিরকম হচ্ছে, ওই আরে ছোটবেলায় মেলাতে গিয়ে চড়েছো ঘোড়ার পিঠে, ওই যেটা ঘোরে, তুমি তো চুপচাপ বসেই আছো বাবা, কিন্তু তুমি ঘুরছো, তাহলে তুমিও সার্কেল মারছো না? কারণ পৃথিবীর ওপরে তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছো, তুমি সূর্য আজিব কি লাগবে? সূর্য তোমার চারদিকে ঘুরছে, সূর্য এদিক দিয়ে উঠছে, ওইদিকে নামছে। বিশাল একটা হাঁড়ি ধরো, বিশাল হাঁড়ি, তার মধ্যে একটা ছোট্ট পিঁপড়ে। সেই হাঁড়িটা নিয়ে তুমি কলকাতা থেকে শিলিগুড়ি গেলে পিঁপড়ের কিছু বোধ আসবে? সেরকমই তোমাদের বোধ আসছে না। তোমরা একটা বিশাল হাঁড়ির ওপরে ছোট্ট পিঁপড়ে। এবার ট্রানজিট কিরম হয় দেখো বাবু, এইটা একটু সবাই একটু নোট করে নাও, এটা কাজে লাগবে। প্রথম হচ্ছে, প্রত্যেকটা রাশিতে এক একটা গ্রহের থাকার একটা টাইম লিমিট আছে, সেটাকেই গোচর বলে বা ট্রানজিট বলে। প্রত্যেকটা রাশিতে এক একটা গ্রহের থাকার একটা টাইম লিমিট আছে। সূর্য একটাই রাশিতে 30 দিন থাকে, 30 ডেজ। চন্দ্র একটা রাশিতে 2.25 দিন থাকে, অ্যাপ্রক্সিমেটলি 2 and 1/4 ডে।
মঙ্গল এক একটা রাশিতে 45 ডেজ থাকে। বুধ এক একটা রাশিতে 30 দিন থাকে, কম বেশি 30 ডেজ। বৃহস্পতি জুপিটার এক একটা রাশিতে 13 মাস থাকে, 13 মান্থস। শনি এক একটা রাশিতে 2.5 বছর থাকে। রাহু আর কেতু, রাহু মুখ কেতু ল্যাচ, 1.5 বছর করে থাকে। মানে সব থেকে ফাস্টেস্ট কে? চাঁদ। সব থেকে স্লো কে? শনি। এই জন্য শনিকে স্লো গ্রহ বলা হয়, বা আস্তে আস্তে চলে, এই জন্য বলা হয়, বৃদ্ধ বলা হয়। মানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে শনির 2.5 বছর সময় লাগে। এখন যেমন কুম্ভে আছে, 2.5 বছর শেষ হলে মিলে যাবে। স্যার রাহু কেতুটা কতদিন থাকে বললেন? 1.5 বছর করে থাকে। রাহু আর কেতু 1.5 বছর করে থাকে। এবার এই যে 12টা আমি রাশি ধরলাম, এটাকে যদি একটা গোল ধরো, তার মানে 360 ডিগ্রি। স্যার চন্দ্রটা স্যার কত? চন্দ্র 2.25 দিন থাকে বাবু। 2.5 দিন। ওকে, থ্যাংক ইউ। 2/1/4। এইটা রাশিটা চক্রটাকে যদি তুমি একটা গোল সার্কেল ধরো, তার মানে 360 ডিগ্রি। দ্যাট ইজ নাথিং ইললজিক্যাল। খুব সিম্পলি দেখো, আজকে কতটা শিখে যাচ্ছ। 360 ডিগ্রি, ক্লিয়ার? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12 মানে কত করে আসছে? 30 ডিগ্রি, তাই তো? 12টা রাশি, 360 ডিভাইডেড বাই 12, 30 ডিগ্রি। মানে এক একটা রাশির সাইজ হচ্ছে 30 ডিগ্রি। এই জন্য যখন তুমি চার্টে দেখো অনেক সময় ডিগ্রি দেওয়া থাকে, খেয়াল করেছো তোমরা? ডিগ্রি দেওয়া থাকে, শনি 16 ডিগ্রি, জুপিটার 12 ডিগ্রি, ডিগ্রি দেওয়া থাকে। ডিগ্রি মানে রাশির কোন জায়গাটাতে শনি বসে আছে, সিম্পল। রাশির কোন জায়গাতে কত ডিগ্রিতে শনি বসে আছে, 0-তে শুরু হচ্ছে, 30-এ শেষ হবে। যদি 16 থাকে মানে মধ্যিখানে, মোটামুটি মধ্যিখানে বসে আছে। স্যার শুক্রটা মনে হয় গ্যাপ গেছে, শুক্রটা এবং বলা হয়। শুক্র 1 মাস, 1 মান্থ। শুক্র, আমি আবার বলছি শোনো, সূর্য থাকে 1 মাস, চন্দ্র থাকে 2.25 দিন, মঙ্গল থাকে 45 দিন, বুধ থাকে 30 দিন, বৃহস্পতি থাকে 13 মাস, শুক্র থাকে 1 মাস, শনি থাকে 2.5 বছর, রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর। আমি এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এটা নিয়ে এত টেনশন আছে। আমি ভীষণ ফাঁকিবাজ লোক। আমি আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের চূড়ান্ত ফাঁকিবাজি স্টাইলেই শেখাবো, এবং তারা চূড়ান্ত ফাঁকিবাজি স্টাইলে শিখে চূড়ান্ত ভালো করবে, এটা গ্যারান্টি। সবকিছু টেকনিক্যালসটা ধরতে হয়, টেকনিক্যালসটা ধরো। এইবার শেষ করার আগে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলছি তোমাদের ভালোর জন্য। শুধুমাত্র উম, পড়াশোনা করলে তো হলো না, নিজেদেরও তো ভালো করতে হবে, মানে আর অ্যাস্ট্রোলজার হয়ে হবে। প্রথম জিনিস হচ্ছে, এগুলো একদম বেসিক জিনিস তোমাদের বলছি, মেনটেন। এই যে গ্রহ নক্ষত্রে যেটা বললাম না, ম্যাগনিটিউড ট্রানজিশনাল এফেক্টস,
এইটা তোমরা যদি তোমাদের জীবনে পজিটিভ রাখতে চাও, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, আমাদের শরীরে এটা এফেক্ট করছে আমাদের হাতের নখ আর পায়ের নখ থেকে। চাইনিজ থেরাপির মধ্যে সল্ট ওয়াটার সোকিং বলে একটা থেরাপি হয়, নুন জলে পা চুবিয়ে রাখা শরীরের নেগেটিভকে টানার জন্য। মানে আমাদের পোর্স কিন্তু এন্টার অর্গানসের ওপর, অর্গানসের পোর্স আমাদের আকুপ্রেশারে পায়ের তলায় চেটো হয়ে আছে। ক্লিয়ার? সব সময় নিজেদের হাত নখ পরিষ্কার রাখবে, এবং যখন স্নান করতে যাবে টেক ভেরি গুড টাইম, তোমাদের প্রত্যেকের হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত ঝামা দিয়ে ঘষো, এত পরিষ্কার রাখো অ্যাজ ইফ পা দিয়ে খাবার খেতে পারবে। তোমাদের ওপর নেগেটিভ প্ল্যানেটারি এফেক্টস কম হবে যত তোমাদের পা এবং হাত পরিষ্কার থাকবে। দেখো, এখন থেকে তোমরা অ্যাস্ট্রোলজার হয়ে যাচ্ছ আস্তে আস্তে। তুমি দেখবে একটা লোকের খুব দুঃসময় যাচ্ছে, চেক হিজ ফুট, দেখবে কালো, নখগুলো হলদেটে হয়ে গেছে, পা ফেটে গেছে। তুমি একদম 100% শিওর হয়ে যাও ওর টাইম ভালো যাচ্ছে না। জাস্ট এইটুকুন করলে, এইটুকুন করলে, নিজের এইটুকুন মেনটেনেন্স করলে সর্বদাই তোমরা ভালো থাকবে। নাম্বার ওয়ান, এটা ভেতর থেকে ভালো থাকবে। 7-8 দিন করে দেখো, মানে ইউ উইল ডেফিনেটলি গেট জেনুইন রেজাল্টস। দ্বিতীয় জিনিস, ডোন্ট অ্যালাউ এনিবডি টু টাচ দিস পোর্শন অফ ইয়ার্স। কাউকে এখানে ছুতে দেবে না। এখান থেকে এই যে থার্ড আই আমি যেখানে লাগিয়ে রেখেছি, এটা থার্ড আই, এখান থেকেই আমাদের নেগেটিভ ঢোকে। সর্বদাই এই জায়গাটা মায়ের তিলক, কিছু না হলেও অষ্টগন্ধা বা হলুদের টিপ পরে থাকবে, কেশর, চন্দন, হলুদ দিয়ে বেটে পরে থাকবে। এই জায়গাটা প্রোটেক্টেড থাকলে তোমার এফেক্ট কিন্তু কম থাকবে। নজর বলো, কিছু বলো, কিছু হবে না। এই জায়গাটা যদি প্রোটেক্টেড থাকে, এই জায়গাটা প্রোটেক্টেড থাকলে তোমরা শিখতে খুব তাড়াতাড়ি পারবে, ইজিলি পারবে, কম্ফর্টেবল হয়ে উঠবে। নাম্বার 3, আরেকটা গ্রহের প্রয়োজন। তুমি শনিকে ঠিক করলে পা ধুয়ে, এখানটা ঠিক করলে মানে জুপিটার ঠিক হলো, বৃহস্পতি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাস্ট্রোলজিতে প্রচন্ড দরকার, যাকে শুক্র। শুক্রের জন্য কখনো বাসি জামা কাপড় পরবে না, কারোর জামা কাপড় পরবে না, অন্য কারোর চিরুনি ব্যবহার করবে না, স্পেশালি মাথার চুল, আর ছেলেরা স্পেশালি দাড়ি গোঁফ প্রচন্ড ক্লিন রাখবে, প্রচন্ড ক্লিন রাখবে। ক্লিন না রাখলে এইগুলো আমাদের কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করে। ক্লিয়ার? যেহেতু, দেখো মজা করে শেখাচ্ছি, ইট ইজ আ ডিফারেন্ট ইস্যু, বাট অন সিরিয়াস নোট, যেহেতু এটা একটা দৈব বিদ্যা, সব যে তুমি শিখে বলবে তা নয়। তোমাকে প্রথম দিন থেকে তোমার ইনটিউশন পাওয়ার, কানেকশন, এইটা বাড়াতে হবে।
কিভাবে বাড়াবে? ধ্যান, জপ, যারা গুরু দীক্ষিত, গুরু মন্ত্র এবং রেগুলার মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কালকে তুমি যখন অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করবে, ট্রাস্ট মি, আমার আজ পর্যন্ত হয়নি, হোপফুলি তোমাদেরও হবে না। 10টার মধ্যে 10টা লোক তোমার কাছে যখন আসবে, সব নেগেটিভ নিয়ে আসবে। ডাক্তার, উকিল, সাইকাটিস্ট, তোমাদের কারোর মনে হয় হঠাৎ একদিন আজকে ঘুম থেকে উঠে না একটু ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসি, অনেকদিন দেখিনি, একটু দুটো চারটে ওষুধ নিয়ে আসি, অনেকদিন ওষুধ পাইনি, খাইনি, অনেকদিন ভালো আছি। বা তোমার ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হতে পারে কি চলো একটু উকিলের কাছে ঘুরে আসি, অনেকদিন কোনো ঝামেলার মধ্যে নেই, কোর্ট কেসের মধ্যে নেই, কেমন যেন একটা জীবনটা শুদ্ধ 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 হয়ে যাচ্ছে। আমাদের কারোর এরকম মনে হয় না। সেরকমই অ্যাস্ট্রোলজারের কথা, দুঃসময় না এলে কারোর মনে আসবে। আর একটা জিনিস মাথায় রাখবে, ইমোশনের কোনো জায়গা নেই। একটা জিনিস হয় সিম্প্যাথি, একটা জিনিস হয় এমপ্যাথি, তাই না? একটা জিনিস হয় সিম্প্যাথি, একটা জিনিস হয় এমপ্যাথি। তুমি যদি সিম্প্যাথেটিক হও, তুমি কারোর সলিউশন করতে পারবে। তোমাকে এমপ্যাথেটিক হতে হবে, ওর দুঃখে তুমি দুঃখী হবে নিশ্চয়ই, কিন্তু তাহলেই তুমি ওর ফিল করতে পারলে সলিউশন করতে পারবে। কিন্তু তুমি যদি ওর দুঃখে ভেসে যাও, এই জন্য বড় বড় ডাক্তাররা নিজেদের সন্তান বলো বা নিজেদের লোকেদের অপারেশন করে না, কারণ তখন তো এমপ্যাথি কাজ করবে না। যে আমি যখন ছুরিটা চালাচ্ছি, ও গেলেই যাবে, ও তো বন্ডে সই করিয়ে নিয়েছি, ওর হাত কাঁপবে। আমি পার্সোনালি আমার ছেলের চার্ট দেখি না, কারণ আমার তখন একটা ব্লকেজ এসে যায়, পারসেপশন ব্লকেজ এসে যায়। কারণ তখন আমার সিম্প্যাথি কাজ করবে, এমপ্যাথি কাজ করবে না। এবার তিতাস এলো আমার কাছে, আচ্ছা রে ঠিক আছে, তোকে আমি ঠিক না করে ছাড়বো না, এটা কি হচ্ছে, আমার এমপ্যাথি কাজ করছে। কিন্তু তিতাসের পথে সিম্প্যাথি এসে গেলে আমার মুশকিল হয়ে যাবে, তিতাসকে কোনোদিন আমি ঠিক করতে পারবো না। তো এই তিনটে জিনিস সর্বদাই রাখবে। এবং এটা আমার পার্সোনাল একটা জিনিস শেয়ার করছি, ভীষণ ভালো কাজ করে জানো। এখন দেখো, উই আর ফ্যামিলি না, উই ক্যান ডিসকাস আ লট অফ থিংস, তাই তো? ভীষণ ভালো জিনিস কাজ করে। সেটা হচ্ছে আমি যবে থেকে এটাকে অ্যাডপ্ট করেছি নিজের জীবনে, আমি ভীষণ উপকার পেয়েছি। জীবনে যখনই কিছু ভালো হচ্ছে তোমার সঙ্গে, তোমাকে বলা খুব সামান্য জিনিস, তুমি একজনকে প্রেডিকশন করেছো, সে বলছে দারুণ প্রেডিকশন, ফ্যান্টাস্টিক, আপনি আমার জীবন ঘুরিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এইটাকে নিজের মাথায় নেবে না, সঙ্গে সঙ্গে এই এন্টায়ার ক্রেডিটটাকে তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, যে এনার্জিকে বিশ্বাস করো, যে ইউনিভার্সকে বিশ্বাস করো, তাকে সমর্পণ করে দেবে। আমি কেউ নই, আমি এখনো বলি, যারা আমাকে খুব কাছ থেকে চেনে, না তারা মা করেছে, কাল ভৈরব করেছে, আমি কেউ নই। ভালো থাকুন, ভালো রাখবেন। আমি আমি উনি করিয়েছেন, আমি করেছি, ঠিক আছে? এতে কি হয়, তোমার ক্ষমতা অনেক বাড়তে থাকে, অহং কাজ করবে না। আমি করেছি, আমি ওর জীবন ঘুরিয়ে দিই, আরে তুমি ভগবান নাকি জীবন ঘুরিয়ে দেবে? তোমাকে দিয়ে করিয়েছে বলে তুমি করতে পেরেছো। এবং দ্বিতীয় জিনিস, অ্যাস্ট্রোলজি তোমরা শিখছো সঠিক, কিন্তু এ বিদ্যার সঙ্গে রাহু খুব
ওতপ্রোতভাবে জড়িত। রোজগার তো করতে হবে, তোমরাও রোজগার করবে, ঠিক আছে না? মেক গড, ভগবানকে তোমরা পার্টনার অফ ক্রাইম করে দাও। কিভাবে? ভগবানকে আবার ক্রাইম করাবো কিভাবে? যাই রোজগার করবে, যাই রোজগার করবে, তার একটা ফিক্সড পার্সেন্টেজ, 5% হোক, 10% হোক, যাই যা তোমার মনে হবে, 100 টাকা হোক, 200 টাকা হোক, আলাদা করে রেখে দেবে। সেটা যখন জমে যাবে, দয়া করে কোনো মন্দিরে গিয়ে দান করবে না, গরিব দুঃখী জন্তু জানোয়ার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। তোমার থাকার জন্য আরো 10 জন ভালো থাকছে, দ্যাট ইজ আ ব্লেসিং। ক্লিয়ার? এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা খুব মানে রিলিজিয়াসলি মেনটেন করো, খুব রিলিজিয়াসলি মেনটেন করো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে শেখা কোনোদিন বন্ধ করবে না। এটা একটা জাস্ট সূত্রপাত, তোমাকে ধরিয়ে দেওয়া। যেদিন তোমার মনে এই ভাবনা এসে যাবে আমি সব জেনে গেছি, সেদিন তোমার শেষ দিন, তারপর ডাউনফল আরম্ভ হবে। বিশ্বাস করো না করো, বিশ্বাস করো না করো,